আশাদ অফিস থেকে এসেই আমার সঙ্গে কোনো কারণ ছাড়াই রাগ দেখাতে শুরু করলো। সে আমার কাছে এসেই আমার চুল টেনে ধরলো। তারপর বলল, যা তুই আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যা, তোরে যেন আর কখনো আমার চোখের সামনে না দেখি। খবরদার। আমি অবাক হয়ে বললাম, আশাদ কী হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? সব সময় ফান করো না তো এভাবে। আশাদ আমার গালে একটা শক্ত চর বসিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না তুই। সোজা বের হয়ে চলে যা। কাল তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, ওখানে সাইন করে দিবি। তারপরেই বুঝতে পারবি কোনটা মজা আর কোনটা আসল। আশাদ আমার স্বামী, তার সঙ্গে আমার 4 বছরের বৈবাহিক সম্পর্ক। হঠাৎ করে যে সে এমন করছে কেন তা একদমই বুঝতে পারছি না আমি। এর আগে রোজ দিনই সে অফিস থেকে ফেরার সময় পকেটে করে একটা না একটা গিফট নিয়ে ফিরতই আমার জন্য। কখনো তরতাজা একটা গোলাপ, কখনো পছন্দের আইসক্রিম, চকলেট, গল্পের বই, বাহারি রঙা চুড়ি। এর আগে কোনো দিন আমার সঙ্গে তেমন রাগ পর্যন্ত করেনি সে। কিন্তু আজ এমন অদ্ভুত আচরণ করছে কেন আমার সাথে? ওর কি হয়ে গেল হঠাৎ করে? আমার ডিভোর্স দিয়ে দেবে ওর মুখে এরকম কথা পর্যন্ত বলছে, অথচ তার সন্তান আমার পেটে, বাবু পেটে আজ 5 মাস ধরে। সেই সময়টাতে তার নাকি আমার পাশে থাকার কথা, আমায় সাহস দেবার কথা, আমার সেবা যত্ন করবার কথা। আর এই সময়ে সে আমার সঙ্গে এরকম নোংরা ব্যবহার করছে কেন? আমার নিজেকে হঠাৎ অসহায়ের মতো মনে হচ্ছে। কেমন কান্না আসছে চোখ গলে। মা মাগরিবের নামাজ পড়ছিলেন। ঘরে চিৎকার চেঁচামেচি শুনে তাড়াতাড়ি নামাজ শেষ করে তিনি দৌড়ে এলেন আর আশাদের কাছ থেকে আমায় ছাড়িয়ে নিয়ে বললেন, কি হয়েছে তোর? এমন অসভ্যতামি শুরু করেছিস কেন বৌমার সাথে? আশাদ সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে মাকে বলল, মা, কাকে তুমি বৌমা ডাকছো? তুমি জানো এই নোংরা মেয়েটা কি করেছে? মা অবাক হয়ে বললেন, কি করেছে? ফেসবুকে তার নাগরকে তার নগ্ন দেহের ছবি দিয়েছে। একটা না মা, অনেকগুলো ভিডিও আছে। তুমি ভাবতে পারো ও কতটা জঘন্য মেয়ে। ছি 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 ছি, আমার তো একে খুন করে ফেলতে ইচ্ছে করছে। আমার সন্দেহ হচ্ছে ওকে। মনে হচ্ছে ওর পেটে যে সন্তান আছে এটাও আমার না, এই সন্তানের পিতা অন্য কেউ। মা এবার খানিক থমকে গেলেন, তার মুখ কেমন কালচে হয়ে গেছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আশাদ, এই আশাদ, এসব কি সত্যি বলছিস বাজান? আশাদ বলল, কেউ কি তার স্ত্রীর উপরে এমন নোংরা অপবাদ এমনি এমনি দেয় মা? আমি কি এমন ছেলে? তুমি আমায় চেনো না মা? আমার কাছে ভিডিও আছে, তার নাগর এসে দিয়ে গেছে আর বলে গেছে 5 লাখ টাকা না দিলে এই ভিডিও তার নাগর ফাঁস করে দেবে। স্বামীর কাছে তার স্ত্রীর এরকম ছবি আর ভিডিও যদি কোনো পরপুরুষ এসে দিয়ে যায়, তখন সেই স্বামীর কিভাবে মাথা ঠিক থাকবে মা? কিভাবে? আশাদের মুখ থেকে কথাগুলো শুনে আমার কান গরম হয়ে উঠল। আর সহ্য হচ্ছে না। নিজের হাতকে সামাল দিতে না পেরে ওর কাছে গিয়ে ওর দুটো গালে দুটো চর বসিয়ে দিয়ে বললাম, ছি, ভাবতেও ভীষণ অবাক লাগছে যে এতদিন তোমার মতো একটা ছোট লোকের সাথে আমি সংসার করেছি। থুক করে একদলা থুতু ফেললাম উঠোনে। আশাদ আবার রেগে গেল। সে এবার আমার একটা হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে পকেট থেকে তার ফোন বের করলো। সেই ফোন থেকে সে একটা ভিডিও ওপেন করলো, যেখানে আমি স্পষ্ট আমাকেই দেখতে পাচ্ছি। আমি শুয়ে আছি বিছানায় ঘুমের ভান করে, আর আমার সমস্ত নগ্ন শরীরের ছবি ভেসে আছে ওখানে। এমনকি পিঠের বাম পাশে যে একটা সরু কালো কুচকুচে তিল আছে ওটাও। আমার নিজেকে অবশ্যই আমার চেনার কথা। হ্যাঁ, আমি চিনতে পেরেছি। হ্যাঁ, এটা আমি, আমারই ভিডিও। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার মাথা ঘুরছে, প্রচণ্ড রকম ঘুরছে, আর শরীর ঘামতে লাগলো কেমন। আশাদ এবার মোবাইল ফোনের ভিডিওটা অফ করে মোবাইলখানা তার পকেটে রাখলো। তারপর আমার গলায় চেপে ধরে বলল, কিরে, আগে তো আমার ছোট লোক বললি খুব করে, একদলা থুতু ফেললি বাইরে। এখন তুই বল, সত্যিকারে ছোট লোকটা কে, আমি না তুই? আর আমি এখন থুতুটা কোথায় ফেলবো? বাইরে না তোর মুখের উপরে? ভয়ে আমি থরথর করে কাঁপছি। কোনো কথা বলার মতো শক্তি পাচ্ছি না। অসহায়ের মতো শুধু কাঁদছি। নিজেকেই নিজে বুঝ দিতে পারছি না। আমার এরকম একটা ভিডিও অন্যজনের কাছে কিভাবে যেতে পারে? আর তা আবার আশাদের কাছে এসে দিয়ে গেছে সে। টাকাও দাবি করছে 5 লাখ। এসব দেখে তো আশাদের রাগ করবারই কথা। আশাদ এবার ধমকে উঠল আমায়।
আর আমার গালে তার হাতের সবটুকু শক্তি প্রয়োগ করে সে দুটো চর বসিয়ে দিয়ে বলল, যা ভাগ এখান থেকে, নষ্টা কোথাকার। তোকে দেখলেই এখন আমার বমি পাচ্ছে। ছি ছি ছি, এত দিন ধরে একটা নোংরা চরিত্রহীন মেয়ের সঙ্গে সংসার করেছি। উফ, ভাবলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তুই চলে যা এখান থেকে ভালোই ভালোই, নয়তো রেগে গিয়ে খুনটুন করে বসবো তোকে। আমি তবুও নড়ছি না ওখান থেকে, ঠিক বিছানার উপরে বসে আছি। আসলে এই মুহূর্তে আমার ঠিক কী করা উচিত তাই ভুলে গেছি। আশাদ আবার ধমকে উঠল। ধমকে উঠে সে বলল, কি কথা কি তোর কান দিয়ে ঢোকে না নাকি? এমনি এমনি যাবি না তাই না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, বুঝেছি। আমি এবার ঝট করে আশাদের পায়ে পড়ে গেলাম আর ওর পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, আশাদ, বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না। আমার গর্ভের সন্তানের কসম করে বলছি আমি এসবের কিছুই জানি না। প্লিজ তুমি আমায় বিশ্বাস করো। আশাদ শান্ত গলায় বলল, পা ছেড়ে উঠো আর আমার কথা শোনো। আমি ওর পা ছেড়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। এবার সে বলল, আগে যে ভিডিওটা দেখালাম ওখানে যে নগ্ন মেয়েটি শুয়ে আছে এটাকে তুমি না? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যাঁ আমি। এবার আশাদ আমার ঘাড় ধাক্কা দিয়ে দরজা দিয়ে বাইরে বের করে দিল। তারপর বলল, যা ভাগ তুই, সব তো নিজের মুখেই স্বীকার করেছিস। এরপরেও আমার ঘরে থাকতে চাইছিস কেন তুই? যা তোর নাগরের কাছে যা। আমার এই বাড়িটা তো খারাপ জায়গা না, এইখানে তুই থাকলে বাড়ির অমঙ্গল হবে। রহমতের ফেরেস্তা আসবে না ঘরে কোনো দিনও। তুই সুন্দরভাবে চুপচাপ চলে যা বলছি। যত দ্রুত পারি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব আমি। মা এমনিতে আমায় খুব আদর সোহাগ করতেন, কিন্তু আজ তিনি জেনে গিয়েছেন এতদিন তিনি যাকে আদর সোহাগ করে এসেছেন সে কোনো ভালো মেয়ে নয়, সে নষ্টা, অপবিত্র, নোংরা। এমন মেয়ের জন্য তার মায়া হবে কেন? তিনি তাই কোনো কথাই বললেন না আর আমার সঙ্গে। শুধু দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন তার ছেলে কিভাবে একটা পাপী মেয়েকে তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিভাবে কলঙ্ক মুক্ত করছে তার বাড়িটিকে। এর মতোই হঠাৎ বিজয় বাসায় এলো, আশাদের ছোট ভাই বিজয়। সে এসে এসব দেখেই বলল, ভাইয়া তোমার তো দেখি কোনো জ্ঞান কাণ্ড নেই। এই যে এইভাবে তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, লোকে শুনলে কি বলবে শুনি? মান সম্মান নষ্ট হবে না আমাদের? মা বললেন, বিজয় তো ঠিকই বলেছে। বিজয় মার সমর্থন পেয়ে এবার বলল, ভাবি ঘরেই থাকুক, তুমি বরং তার বাবাকে খবর দাও, তিনি এসে দেখুক তার মেয়ে কি কি করেছে, তারপর তিনি একটা ডিসিশন দিয়ে যাবেন। এটাই সবচেয়ে সুন্দর হবে, নাকি বলো মা? মা বললেন, হ্যাঁ হ্যাঁ, যার মেয়ে সে এসে বুঝে নিক, ঝামেলা আমাদের ঘাড়ে নেবার কী দরকার। আশাদ কথাটা ভাবলো, তারপর এক ধাক্কা দিয়ে আমায় দূরে সরিয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি দূরে ছিটকে পড়ে গিয়ে অসহায়ের মতো তাকিয়ে রইলাম। আশাদ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর বিজয় বলল, ভাবি যা হয়েছে হয়ে গেছে, এইসব কিছু নিয়ে অত মাথা ঘামাবার প্রয়োজন নাই তোমার। আমার খিদে পেয়েছে খুব, একটু চা বিস্কুট দাও, বাকি সব আমি দেখছি এটা কোথা থেকে গিয়ে কোথায় গড়াই। এই কথা বলেই বিজয়র ঘরের দিকে এগিয়ে গেল। এই সময়ে শাশুড়ি মা আমার কাছে এসে বললেন, না তুমি এই বাড়ির কোনো কাজে হাত দিবা না, হাত দিলে সব নাপাক হয়ে যাইব। মাও আমার সাথে এভাবে কথা বলছেন, তিনিও আমায় নোংরা ভাবছেন। ভাবতেই নিজের প্রতি ঘেন্না আসছে, ইচ্ছে করছে নিজেই নিজেকে শেষ করে দিই। ঘরে গিয়ে বিছানায় শুয়ে আমি কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম, যদি আগামীকাল বাবা এখানে আসেন আর এসব শোনেন, তখন কি তিনি তার মেয়ের সম্পর্কে প্রকাশ হওয়া বিষয়টাকে মেনে নিতে পারবেন? কিছুতেই পারবেন না। এমনিতেই তার শরীর ভালো না, 2 দিন পর পর অসুখ বাঁধে, সেই অসুখ কিছুতেই সারতে চায় না। এবারে যদি এসব শুনে বাবার কিছু একটা হয়ে যায়, তখন কিভাবে আমি মেনে নেব? ভাবছি আর কাঁদছি, ভীষণ রকম কাঁদছি। এই সময় বিজয় এলো আমার কাছে, এসে বলল, ও ভাবি তোমায় না বলেছিলাম চা করে দিতে, দাওনি তো? আমি কান্না ভেজা গলায় বললাম, আমি তো খারাপ মেয়ে রে ভাই, আমার হাতের চা কি তুই খাবি? পাপ হবে যে আমার হাতের তৈরি কিছু খেলে। বিজয় মুখ ভার করে বলল, ভাবি মা তোমায় কিছু বলেছে তাই না? আচ্ছা মাগুলো এমন কেন বলো তো? কি অদ্ভুত, পুত্রবধূর নামে কোনো কিছু খুঁজে পেলে তা যাচাই বাছাই না করেই তা নিয়ে মেতে ওঠে তারা। কিন্তু নিজের ছেলে মেয়েদের ভুল কোনো দিনও চোখে দেখবে না, ভুল করলেও এটাকে শুদ্ধ বলে চালিয়ে দিতে পারলেই যেন তারা বাঁচে। আমি ওর কথায় মনোযোগ না দিয়ে কাঁদতেই থাকলাম। বিজয় বলল, ভাবি প্লিজ একটু থামো তো, তুমি শান্ত হও, এইসব কান্না পান্না আমার ভালো লাগে না।
দিন তো বদলেছে, দেশ চালাচ্ছে নারীরা, বড় বড় পোস্টে জব করছে নারীরা। তারা যদি এরকম কোমল হতো, সামান্য বিষয় নিয়ে কেঁদে কেটে বালিশ ভেজাতো, তবে কি তারা এত বড় হতে পারতো বলো তো? আমি কান্না ভেজা গলায় বললাম, শান্ত হব কি করে রে ভাই? এটাকে তুই সামান্য কিছু বলছিস কিভাবে বিজয়? কাল যখন বাবা এখানে এসে সব শুনবে, তখন কি হবে ভাবতে পারিস? বাবা এমনিতেই অসুস্থ মানুষ, মা মারা যাওয়ার পর থেকে তার দিনগুলো কাটছে কি দুঃখে, কি অসীম কষ্টে। তবুও তিনি শুধু আমার দিকে চেয়ে বেঁচে আছেন, আর আমায় কত বিশ্বাস করেন তিনি। তার বিশ্বাসের মূল্য আমি দিতে পারিনি যে। বিজয় বলল, অস্থির হয়েও না তো তুমি, আমি সব বুঝবো। বলেছি তো এসব আমি সামাল দেব। এখন যাও, তুমি চা করে নিয়ে আসো, জলদি যাও। আমি বললাম, মা নিষেধ করেছেন আমি যেন চা বা অন্য কোনো কিছুই রান্না না করি। বিজয় বলল, তুমি যাও, চা করো গিয়ে। মা কিছু বললে আমি দেখছি, দেখবা বাপের নাম ভুলিয়ে দেব তার একেবারে। বলে বিজয় হাসল শব্দ করে। আমি ভয়ে ভয়ে চা করতে চুলোর দিকে এগিয়ে গেলাম, কিন্তু আমার ভাগ্য ভালো, মা কিছুই বললেন না আর। হয়তোবা তিনি বিজয়ের কথা শুনতে পেয়েছেন, নয়তোবা তার দয়া হয়েছে আমার প্রতি কোনো একটা কারণে। বিজয়ের জন্য চা বিস্কুট নিয়ে এলাম। বিজয় চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভাবি সত্যি করে কিছু কথা বলবে আমায়? আমি বললাম, বলবো। আমার কাছে মিথ্যে বলার মতো কিছুই নাই রে ভাই। বিজয় এবার বলল, তোমার কি বিয়ের আগে কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল? আমি বললাম, না। বিয়ের পর কি বলছিস এসব? এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, ভাইয়ার কারোর সাথে কোনো সম্পর্ক আছে কি না জানো তুমি? ওর মুখ থেকে এই কথা শুনে আমার যা রাগ পেল। আমি বললাম, এটা কি করে বলতে পারলি তুই বিজয়? তুই জানিস না তোর ভাই কেমন? বিজয় বলল, আর একটা কথা জিজ্ঞেস করব তোমায় আমি। বলো তো, ভাইয়া রাত করে ছাদে টাদে যায়নি কখনো? মানে এই অভ্যাস আছে কি না তার? আমি এমনিতেও ঘুমের গাধা, ও ছাদে যায় কি না আমি জানি না। তবে দুদিন রাত করে ঘুম ভেঙে দেখি আশাদ আমার পাশে নাই। ভাবলাম ওয়াশরুমে আছে, কিন্তু ওখানেও নাই। দীর্ঘক্ষণ পরে সে ছাদ থেকে এলো। আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? সে বলল, ছাদে গিয়েছিলাম, যা গরম পড়েছে। আশাদের কথা মিথ্যে ছিল না, গরম সেদিন বেশিই ছিল। বিজয় বলল, তো বলো এবার, ভাইয়া ছাদে যায় কি না মাঝে মধ্য? আমি বললাম, যায়, বেশি গরম পড়লে যায়। বিজয় হাসলো, মৃদু হেসে বলল, কিন্তু আমি দেখেছি ঠান্ডার সময় সে যায়। সে যাক, এটা মন্দের কিছু না। ছাদে বড় বড় মনীষীরাও যায়, যে তো চাঁদ তারা দেখে, আকাশ দেখে, কবিতা লেখে, এসব দেখে দেখে। আর বিজয় কথা শেষ করলো না। শেষ না করেই সে আবার আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবি, ভাইয়া কি তার ফোন তোমার নাগালের মধ্যে রাখে? এবার আমার সত্যিই খুব রাগ পাচ্ছে। এটা কেমন কথা? আমি বললাম, তোমার ভাইয়ের ফোন আমার নাগালে রাখলেই কি আর না রাখলেই কি? আমি কি তার ফোনে হাত দিই নাকি? বিজয় আমার এই কথা শুনেও হাসলো, বড় রহস্যময় সে হাসি, যা দেখে আমার বুক কেঁপে উঠল। রাতে আসাদ বাসায় ফেরার আগেই চুপি চুপি বিজয় আমার ঘরে এলো। মা তখন এশার নামাজ পড়ছেন তার ঘরে। বিজয় এসেই আমার ঘরের দরজাটা ভেজিয়ে দিল। তখন ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে মনে ভাবলাম, আল্লাহই জানে বিজয় আবার কোন ফোন দিয়ে আসছে। ও তো আবার আমায় কোনো বিপদে ফেলবে না। বিজয় ধীর পায়ে হেঁটে আমার কাছে এলো। তারপর আমার কানের কাছে মুখ এনে চুপি চুপি বলল, ভাবি ভয় পেয়েছো? আমি মাথা কাত করে বললাম, খুব। বিজয় মৃদু হাসলো, কিন্তু তার হাসির কোনো শব্দ হলো না। সে এবার বলল, ভাবি লুকোচুরি খেলাটা কখন খেলেছো, ছোটোবেলায়? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, খেলেছি। বিজয় বলল, আজ রাতে আবার এই খেলাটা খেলবে তুমি, খেলতেই হবে তোমার। আমি বড় অবাক হয়ে বললাম, এটা কি বলছিস তুই বিজয়? বিজয় আবার মৃদু হাসলো, হেসে বলল, এটা আমার ফাইনাল কথা। আমার কথা না শুনলে তুমি তোমার জন্য বিপদ ডেকে আনবে, মান সম্মান হারাবে, নিজের জন্মদাতা পিতাকে অসম্মানিত করবে, কোনো অপরাধ না করেও অপরাধী সাজবে, ডিভোর্সি হয়ে সারা জীবন কেঁদে কেটে মরবে। আমার কি, তুমি যদি এরকমই জীবন চাও তাহলে এভাবে চুপচাপ থাকো নিজের মতো। আর যদি মানুষের মতো সম্মান নিয়ে বাঁচতে চাও তবে অবশ্যই আমার কথা তোমাকে শুনতে হবে। ওর কথার কোনো কিছুই আমি বুঝতে পারছি না। এখন আমি কি করব? আসলে আমার কি করা উচিত তাই বুঝতে পারছি না। বিজয়ের সব কথা মেনে নেওয়া যায়, মেনে নিলে যদি বিপদে পড়ি? আচ্ছা, এটা কি এরকম হতে পারে না যে বিজয়ের তৈরি খেলা এটা? অথবা তাদের দুই ভাই মিলেই এটা খেলছে? এখানে তার মায়েরও হাত আছে, তারা আর চায় না এখানে আমি থাকি। কিন্তু কেন এরকমটা চাইবে তারা? আমি তো কোনো ক্ষতি করিনি তাদের।
কিংবা তাদের সঙ্গে অন্যায় কোনো আচরণ করিনি কোনো দিন। বিজয় বলল, হাতে সময় কম, ভাই আজ দেরি করে বাসায় ফিরবে এটা নিশ্চিত। যা করার মার নামাজ শেষ হওয়ার আগেই করতে হবে। আমি বললাম, কি করতে হবে আমার? বিজয় বলল, তেমন কঠিন কিছুই না, সহজ কাজ। লুকোতে হবে তোমার। কতক্ষণ লুকিয়ে থাকতে হবে? আমি বললাম। বিজয় বলল, তা সঠিক জানি না, কম সময়ে হতে পারে, আবার বেশি সময়ও লাগতে পারে। অর্থাৎ যতক্ষণ চোরটাকে ধরতে না পারো ঠিক ততক্ষণ। তবে তুমি আমার উপরে এই বিশ্বাস আর ভরসা রাখতে পারো ভাবি। আজ চোর ধরা পড়বে এটা 100% নিশ্চিত। আমি এবারও অবাক হয়ে বললাম, চোরটা কে এখানে? তাই তো বুঝতে পারছি না ভাই, আমায় সব ভেঙে বলতো তুই। বিজয় হেসে বলল, তুমি জগতের 1 নাম্বার গাধা, মাথা মোটা মেয়ে লোক একটা। আরে বাবা, চোরটাকে তা জানার জন্যই তো তুমি লুকোবে। এখন আবার আমায় জিজ্ঞেস করো কোথায় লুকোতে হবে তোমার। আমি বললাম, বিজয় কোথায় লুকিয়ে থাকবো আমি? বিজয় বলল, এই বুদ্ধিও নাই তোমার? হায় আল্লাহ! আচ্ছা, এইটুকু বুদ্ধিমত্তার মেয়েকে কিভাবে বিয়ে দিল তার বাবা? তোমার কাছ থেকে বিদ্যা বুদ্ধি নিয়েই সম্ভবত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছিলেন। হাসল বিজয়। তারপর আমার কাছে এসে ফিসফিস করে আবার বলল, চিলেকোঠার চৌকির নিচে গিয়ে লুকোবে। ওখানে চুপচাপ বসে থাকতে হবে, একদম নড়াচড়া করা যাবে না। ওখানে মশা কামড়াবে, মশার জায়গায় ওটা, তবুও নড়াচড়া করা যাবে না, বুঝলে? বিজয় কী সব অদ্ভুত কথাবার্তা বলছে। ওর এসব কথা আমার মোটেও ভালো লাগছে না। নাকি ও নিজেই কোনো ফায়দা লুটতে চাচ্ছে আমার কাছ থেকে? আমায় মিথ্যে বলে ওখানে পাঠিয়ে তারপর আমার সাথে অসভ্যতামি করবে না তো আবার? ভয়ে ভেতরটা শুকিয়ে আসছে কেমন। বিজয় আমার দিকে তাকালো, তারপর বলল, মার নামাজ প্রায় শেষ, এখন কি করবে বলো? তুমি আমায় বিশ্বাস করলে সম্মান নিয়ে বাঁচবে, আর বিশ্বাস না করলে নোংরা হয়ে বাঁচবে। দুটোরই সুযোগ আছে তোমার কাছে। অপশন দুটোই তোমার হাতে, স্বাধীনতা তোমার, যে কোনো একটা বেছে নিতে পারো তুমি। বিপদের আশঙ্কা জেনেও আর এক বিপদ থেকে উদ্ধারের আশায় আমি বলেই ফেললাম, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তোর কথা মতোই সব হবে। বিজয় আবারও হাসলো, শব্দহীন হাসি। এই হাসিটাও রহস্যময়, ভীষণ রহস্যময়। দেখলেই কেমন যেন ধোঁয়াশা লাগে। চুপচাপ সিঁড়ি ভেঙে আমি গিয়ে উঠলাম ছাদে। তারপর চিলেকোঠায় রাখা চৌকিটার নিচে গিয়ে বসলাম। ওখানে আধারে, ঘুটঘুটে আধার, আর মশাদের ভীষণ অত্যাচার। তবুও বসে রইলাম ওখানে, অপেক্ষা করছি চোর ধরার জন্য। কিন্তু আমার মন কেমন করছে। আসল চোরটা যে কে তাই তো আমি ঠাহর করতে পারছি না কিছুতেই। আশাদকে আমি সন্দেহ করতে পারি না একদম, কারণ ওকে আমি ভালোবাসি। তবে বিজয়কে আমার খুব একটা ভালো ঠেকছে না। ওর প্রতি আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। ব্যাপারটা এমন না তো যে উপকারের নাম নিয়ে অপকারের সুযোগ লাভ করলো সে। কি জানি, বাসায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। এরই মধ্যে মার গলা উপর থেকে শোনা যাচ্ছে। মা বলছেন, ছোকরিটা কোথায় গেল? পালিয়ে গেছে নাকি? বিজয় বলল, যেতেও পারে, আমি কি জানি। মা আবার বললেন, পালিয়ে গিয়ে প্রমাণ করে দিল ছোকরিটা আসলেই নষ্টা। ছি ছি ছি, আমার মান সম্মান সব জলে ডুবিয়ে দিয়ে গেল। অথচ একে দেখলে মনে হয় ফেরেশতা, ভাজা মাছ উল্টে খেতে জানে না যেন। বিজয় তার মায়ের সাথে গলা মিলিয়ে বলল, তুমিই তো আদর দিয়ে সব সময় গাছে তুলে রাখতে থাকে, এবার ভালো হয়েছে, উচিত শিক্ষা দিয়ে গিয়েছে। মা বললেন, পালিয়ে গেলেই কি সে বেঁচে যাবে? এটা তার ভুল ধারণা। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ওর বাপের বাড়ি গিয়ে সারা পাড়ার মানুষ ডেকে এনে সবার সামনে ওর বাপ আর ওকে অসম্মান করে আসবো, সব কিছু বলে আসবো। লজ্জায় ওরা কোনো দিন মুখ দেখাতে পারবে না এরপর থেকে। বিজয় বলল, এটাই বরং ভালো হবে, ওদের উচিত শিক্ষা হবে। এরপর আর কাউকে ওরা মুখ পর্যন্ত দেখাতে পারবে না। আমাদের মান সম্মানও এতে বেঁচে যাবে। আশাদ ফিরেছে। সে এসেই যখন শুনেছে আমি চলে গেছি, তখন তার আর অত চিৎকার চেঁচামেচি করলো না। সে মাকে বলল ভাত দিতে। খাওয়া দাওয়া করে সে বলল, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। ভালোই ভালোই আপদ বিদেয় হয়েছে। এখন একটা ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেই হবে। সে খুব উৎফুল্ল, যেন বিরাট স্বভাবের কাজ করে ফেলেছে সে। খুব জোরে জোরে কথা বলছে সে। তখন বিজয় বলেই ফেলল, ভাইয়া তুই তো আজ খুব ফুরফুরে মেজাজে আছিস রে। আশাদ খানিকটা ভরকে গিয়ে বলল, ফান করবি না আমার সাথে, সিরিয়াস হতে শেখ। বিজয় সিরিয়াস হতে পারল না। বড় ভাইয়ের সামনে খিলখিল করে হেসে উঠল। আশাদ ধমক দিয়ে সিঁড়ি ভেঙে দপদপ থপথপ করে উঠে এলো ছাদের উপরে। তারপর এসে দাঁড়ালো চিলেকোঠার দেয়ালে ঠেস দিয়ে। এখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। তারপর ফোন বের করে কোথায় যেন ফোন করলো। আশাদ বলল, মোহিনী ঘর এখন খালি, তোমার সতীনকে আউট করে দিয়েছি। কথাটা বলেই হা হা করে হেসে উঠল আশাদ। আর সঙ্গে সঙ্গে আমার বুকটা ধক করে কেঁপে উঠল, কপালটা ঘামতে লাগলো, চোখ কেমন ঝাপসা হয়ে এলো।
তবে কি এতদিন একটা প্রতারকের সাথে ঘর সংসার করে এসেছি আমি? ভাবতে ঘেন্না হচ্ছে নিজের প্রতি, গা গুলিয়ে আসছে আমার। কাকে ভালোবাসলাম তবে এতদিন, কাকে বিশ্বাস করলাম এত বেশি? ওপাশ থেকে মোহিনী কি বলল কি জানি, কিন্তু আশাদ আবার বলল, মোহিনী কি নাটকটাই না করেছি, বেচারিকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ছবি টবি তুলে নিজেই আবার বলেছি, এই হারামজাদি কোন নাগরের সাথে এসব করেছিস তুই? আশাদ হাসছে, হা হা করে হাসছে। ওর এই হাসিটা এসে কাটার মতো আমার গায়ে বিচ্ছে। আমার খুব ইচ্ছে করছে ওকে জম্মের শিক্ষা দিয়ে দিতে, ইচ্ছে করছে এক ধাক্কা দিয়ে ওকে ছাদ থেকে নিচে ফেলে দিতে, কিন্তু যেখানে আমি বসে আছি ওখান থেকে এক চুলও নড়তে পারছি না। যেন মাটির সাথে আমার পা মিশে গেছে, যেন পায়ের তলা থেকে শেকড় বেরিয়ে গিয়ে মিশে গেছে মাটির সাথে, যেন আমি কোনো বৃক্ষ হয়ে গেছি, আর কোনো দিন ঠাঁই থেকে নড়তেই পারবো না। আমার এখন ওঠা প্রয়োজন, তারপর চোরটাকে হাতে নাতে ধরা, চিৎকার করে মাকে ছাদে আনা। কিন্তু চিৎকার করার সুযোগ কি আমি পাবো? এর আগেই যদি লাথি মেরে নিচে ফেলে দেয় আমায় আশাদ? ভয় করছে, ভীষণ রকমের ভয় করছে। আশাদ এখনও কথা বলছে, ও বলছে, মোহিনী আমরা বিয়ে করব আরও 6 মাস পর। মাকে বুঝতে দেওয়া যাবে না কিছুতেই, ব্যাপারটা সর্বনাশ হয়ে যাবে। আমার মা পরহেজগার মহিলা, তিনি এসব মেনে নিতে পারবেন না, উল্টো আমায় তেজ্য করে দেবেন একেবারে, বুঝলে? তারপর আবার হেসে উঠল আশাদ, যেন ওর হাসির রোগ হয়ে গেছে, যেন কথায় কথায় সে হাসবে আর হাসতেই থাকবে। আশাদ মোবাইলে মেয়েটাকে চুমু খেয়েছে, আর আমি এসে চুপি চুপি দাঁড়িয়েছি চিলে কোঠার দরজার কাছে। ভাবছি ধীর পায়ে গিয়ে আশাদের কলার চেপে ধরবো, তারপর চিৎকার করে মাকে ডাকবো, বিজয়কে ডাকবো। কিন্তু আমার আর ডাকতে হলো না, তখন অদ্ভুত এক ঘটনা ঘটে গেছে। সিঁড়ির কাছ থেকে দৌড়ে এসে মা আশাদের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন, তারপর ফ্লোরে আছাড় দিয়ে সেই ফোন টুকরো টুকরো করে ফেললেন। এবার আশাদের গালে এলো পাথারি চর বসিয়ে দিতে দিতে তিনি বললেন, হারামজাদা ইবলিশ, আমার ভাবতেও অবাক লাগছে, আমার পেটে তোকে ধরেছিলাম। আগে যদি জানতাম তুই এমন অমানুষ হবি, তবে তোকে কোনো দিনই জন্ম দিতাম না রে হারামজাদা, তোকে কোনো দিনও জন্ম দিতাম না। বিজয় মার পেছনে দাঁড়িয়ে আছে, সে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে আর হাসছে, মৃদু করে হাসছে। সেই হাসিও ভীষণ রহস্যময়। আচ্ছা, এখনও কি আশাদ তার ভাইকে বলবে, আমার সাথে ফান করবি না, একদম সিরিয়াস হতে শেখ, সব সময় হাসা, এটা কেমন ধরনের স্বভাব? না, আশাদ কিছুই বলল না, বোকার মতো দাঁড়িয়ে রইল ঠায়। সে তাকিয়ে আছে মাটির দিকে, অপরাধীর মতোই চুপচাপ নীরব। এবার আমি ওর কাছে গেলাম, ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ইচ্ছে করছিল ওর মুখে থুতু ছিটিয়ে দিতে, কিন্তু ওর মুখে নিজের থুতু ফেলতেও ঘেন্না লাগছিল আমার। আমি আশাদকে আর কিছুই বললাম না, ওর সামনে দিয়ে হেঁটে সিঁড়ির দিকে যেতে যেতে বললাম, আচ্ছা এখন তো প্রমাণ হলো সত্যিকারের ছোট লোকটা আসলে কে। তারপর আর পেছনে না তাকিয়ে সিঁড়ি ডিঙিয়ে একেবারে নিচে নেমে এলাম। আসার সময় পেছন থেকে বিজয়ের হা হা শব্দের হাসি শুনলাম। এই প্রথম সে শব্দ করে হেসেছে। নমস্কার বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ